আজকে যে সত্যি ঘটনাটা শুরু করছি সেটা উত্তরাখণ্ডের নৈনিতাল শহরের ঘটনা। ঘটনাটা ঘটেছিল 15 জুলাই 2023-এ। ঘটনার দিন সকালবেলায় তিন পানি গোলাপাস রোড বলে একটা রাস্তায় একটা নীল রঙের পোলো কার সকাল থেকেই দাঁড়িয়েছিল। সেই রাস্তার যে দোকানদারেরা তারা যে যার দোকান খুলেছিল, তারা সবাই লক্ষ্য করেছিল যে রাস্তার ধারে একটা নীল রঙের গাড়ি দাঁড়িয়ে রয়েছে। ওটা কিন্তু কোনো গাড়ি দাঁড় করানোর জায়গা ছিল না। হঠাৎ করে কে কেন ওই জায়গাটাতে একটা গাড়ি এতক্ষণ ধরে দাঁড় করিয়ে রেখেছে এই বিষয়ে সব দোকানদারেরাই চিন্তা করছিল। বেশ কয়েকজন দোকানদার সেই গাড়িটার দিকে এগিয়ে যায়, গিয়ে দেখে যে একজন ভদ্রলোক গাড়ির পেছন সিটে ঘুমিয়ে আছে। তখন তারা বোঝে যে ভদ্রলোক হয়তো কোনো কারণে খুব হাঁপিয়ে গেছে, ক্লান্ত, ঘুমের খুব দরকার, সেই জন্য এত বেলাতেও সে ঘুমিয়ে আছে। তাহলে থাক, গাড়ি সরাবার কথা বলে আর দরকার নেই, তার যখন ঘুম পুরো হয়ে যাবে সে উঠে নিজেই গাড়িটা সরিয়ে ফেলবে। এটা সবাই ভাবতেই থাকে, কিন্তু সেই ভদ্রলোকের ঘুমও ভাঙে না। সে ঘন্টার পর ঘন্টা ওইভাবেই গাড়ির ভেতর ঘুমিয়ে থাকে। গাড়িটা সরাবার কোনো প্রশ্নই ওঠে না। এবার ওই দোকানদারেদের দোকানটা বন্ধ করার সময়, মানে দুপুরবেলা হয়ে গেছিল। বেশ কয়েকজন দোকানদার আবার সেই গাড়িটার কাছে যায়, নানা রকমভাবে শব্দ করে, জানলার কাঁচে টোকা দেয়, তাকে উঠাবার চেষ্টা করে, কিন্তু গাড়ির সেই ভদ্রলোক তখনও ঘুম থেকে ওঠেনি। তখন লোকজনের মনে হয়েছিল যে ওই ভদ্রলোক ঘুমাচ্ছে না, নিশ্চয় অন্য কিছু ঘটে থাকবে। পুলিশ স্টেশনে খবর দেওয়া হয়, পুলিশ চলে আসে। পুলিশ বহু কষ্টের পর গাড়িটা খুলতে পেরেছিল। খোলার পরে সেই ভদ্রলোককে দেখে বুঝতে পেরেছিল সে আর বেঁচে নেই। স্থানীয় হসপিটালে নিয়ে যাওয়া হয়েছিল। স্থানীয় হসপিটাল থেকে ভদ্রলোককে চেক করার পরে বলে দেওয়া হয়েছিল যে সেই ভদ্রলোক অনেকক্ষণ আগেই মারা গেছে। প্রাথমিক রিপোর্টে এটাও জানা গেছিল যে ভদ্রলোকের গায়ে সাপের বিষ রয়েছে, সাপের কামড়ে তার মৃত্যু হয়েছে। যখন সে মারা গেছে সেই সময় সে নেশাগ্রস্তও ছিল। এবার পুলিশ জানতে চাইছিল যে যে মারা গেছে সে আসলে কে, তার পরিচয়টা কি। ভদ্রলোকের ফোন, ভদ্রলোকের বেশ কিছু ডকুমেন্ট তার কাছে, তার পার্সে ছিল। সেটা দেখে পুলিশ বুঝতে পারে যে তার বাড়ি কোথায় বা তার বাড়ির অ্যাড্রেস। তার বাড়িতে খবর দেওয়া হয়, তার বাড়ির লোকজন এসে শনাক্ত করে যে হ্যাঁ, এটাই তাদের ছেলে। পুলিশ এরপরে এটাও বুঝতে পারে যে তার একটা মিসিং কমপ্লেন অন্য একটা থানায়, যেটা তার বাড়ির এরিয়া, সেখানে ছিল। বাড়ির লোকজনকে জিজ্ঞেস করা হয় যে ছেলে কোথায় গেছিল বা তারা মিসিং কমপ্লেনটা কেন করেছিল। তার মা বলে যে 14 জুলাই 2023 সকালবেলায় তার ছেলে বেরিয়ে গেছিল। তার ছেলে খুব বড় একজন বিজনেসম্যান, তার একটা অটোমোবাইল শপ আর শহরের মাঝখানে একটা রেস্টুরেন্ট রয়েছে। তার ছেলে সারা দিন নিজের কাজে ব্যস্ত থাকে, তবে সে যেখানেই যাক রাত্রেবেলায় বাড়ি ফিরে আসার চেষ্টা করে। সেদিনও সে বাইরে বেরোবার সময় মাকে বলে বেরিয়েছিল যে তার বিশেষ কাজ আছে, সেই কাজটা সেরে সে বন্ধুদের সাথে পার্টি করতে যাবে, তবে যত রাত্রি হোক সে বাড়িতে এসে ঘুমাবে। তার মা যখন দেখে যে গভীর রাত্রেও ছেলে ফিরে আসেনি, তার মা প্রায় জেগেই রাতটা কাটিয়েছিল। তারপরে সকাল হতে না হতেই বাড়ির লোকজন পুলিশ স্টেশনে গিয়ে তাদের ছেলের ব্যাপারে একটা মিসিং কমপ্লেন করেছিল। চিন্তার আরও একটা বড় কারণ, রাত থেকেই ছেলের ফোনটা লাগছিল না। যে মারা গেছিল তার বাড়ির লোকজনের কাছে জানতে পারা যায় যে তার নাম অঙ্কিত চৌহান, বয়স 33 বছর। অঙ্কিত চৌহানের শরীরে অ্যালকোহল পাওয়া গেছিল, সাপের বিষও পাওয়া গেছিল। পুলিশ কিন্তু তাও বোঝার চেষ্টা করছিল যে সে একটা গাড়িতে বন্ধ অবস্থায় বসেছিল,
বসে বসে, তার চোখ বন্ধ ছিল, গাড়ির এসিটা চলছিল, সে নিজের গাড়িতেই বসেছিল পেছন সিটে। সে ড্রাইভারের সিটে বসেছিল না কেন? সে ওই জায়গাটাতে এসে মারা গেছিল, তাকে সাপ কামড় দিয়েছিল, সে মারা গেছিল। তাহলে ওই গাড়িটা যে চালাচ্ছিল বা তার সাথে আরো যে বন্ধু বান্ধবরা ছিল তারা কোথায় গেল? তারা কেনই বা অঙ্কিতের বাড়িতে খবরটা দিল না যে তোমাদের ছেলেকে সাপে কামড়েছে? ব্যাপারটা সত্যিই কিন্তু সন্দেহজনক বলেই পুলিশের আর অঙ্কিত চৌহানের বাড়ির লোকজনের মনে হয়েছিল। পুলিশ অঙ্কিত চৌহানের ফোনের কল ডিটেল চেক করছিল। চেক করতে করতে পুলিশ লক্ষ্য করে যে মাহি নামের একটা মেয়ের সঙ্গে অঙ্কিত প্রত্যেক দিন কথা বলে, লম্বা লম্বা সময় পর্যন্ত কথা বলে, দিনে প্রায় ৩-৪ বার করে কথা বলে। পুলিশ এবার মাহি নামের ওই মেয়েটার কল ডিটেল চেক করে, আর তাকে যখন ফোন করে তখন দেখা যায় তার ফোনটাও সুইচ অফ। কল ডিটেল চেক করতে গিয়ে যে ব্যাপারটা পুলিশের চোখে পড়েছিল সেটা হচ্ছে মাহি অঙ্কিত চৌহানের সাথে ৪-৫ বছর ধরে রোজ কথা বলে। ইদানিং ১ বছর আগে থেকে সে আরো একটা ছেলে দীপ কান্ডার সাথে সে এখন অঙ্কিতের থেকে বেশি কথা বলে। আরো একটা নাম্বার যেটা ছিল রমেশ নাথ বলে কারো নম্বর, সেটাতে সে গত ১ মাস ধরে প্রায় প্রতিদিন কথা বলে। এবার পুলিশ সেই সমস্ত নম্বরগুলোতে, মানে রমেশ নাথ আর দীপ কান্ডা, সেই দুটো নম্বরে যখন যোগাযোগ করার চেষ্টা করে তো দেখে সেই নম্বর দুটোও বন্ধ। এবার পুলিশ সন্দেহ করছিল যে অঙ্কিতের মৃত্যুতে দীপ, রমেশ আর মাহি এরা নিশ্চয় কোথাও না কোথাও কানেক্টেড রয়েছে, না হলে তারা নিজেদের ফোনগুলো সুইচ অফ রেখেছে কেন? শুধু সুইচ অফ রেখেছে এমনটা নয়, বেশ কয়েকদিন পর পর চেষ্টা করে দেখা যায় যে সব সময় তাদের ফোন সুইচ অফ। প্রায় ১৫ দিন পরে পুলিশ টিম কিন্তু সব সময় চেষ্টায় ছিল। রমেশ নাথের ফোনটা সুইচ অন হয়েছিল, সঙ্গে সঙ্গে পুলিশ টিম তার কাছে পৌঁছায়, তাকে অ্যারেস্ট করে নেয়। অ্যারেস্ট করার পরে তাকে নিয়ে আসা হয়। শুরু হয় তার পুলিশের স্টাইলে জিজ্ঞাসাবাদ। প্রথমটায় সব অপরাধীর মতো সে কিচ্ছু বলতে রাজি হয়নি, পরবর্তীতে সে সবটাই বলে ফেলেছিল। সে যেগুলো বলেছিল সেগুলো আমি এবার বলবো। রমেশ নাথ বলেছিল, রমেশ নাথ হচ্ছে একজন বেদে। বেদে মানে বিভিন্ন জায়গায় সে সাপের খেলা দেখায়। কোথাও কারোর বাড়িতে সাপ দেখা গেলে সে সেখানে যায়, সাপটা ধরে নেয়, অল্প স্বল্প টাকা পয়সা তাতেই সে রোজগার করে। দীপ আর মাহি দুজন পরস্পরকে ভালোবাসে, তবে মাহি আগে অঙ্কিতকে ভালোবাসত। বর্তমানে ১ বছর ধরে সে দীপকে ভালোবাসে। দীপ আর মাহি পরস্পরের সাথে বিয়ে করতে চায়, সেই জন্য তারা নিজেদের কুষ্টি একটা পুরোহিতকে দেখিয়েছিল। পুরোহিত সেই কুষ্টি দেখার পরে বলেছিল যে মাহির কাল সর্প দোষ আছে, এই দোষটা দূর করার পরে বিয়ে করা উচিত। এই দোষটা দূর করার পরে যদি বিয়ে করে তাহলে কিন্তু বিবাহিত জীবন খুব সুখের হবে, সব শুভ হবে। আর যদি এই দোষ দূর না করেই তারা বিয়ে করে তাহলে বিয়ের ১ বছরের মধ্যেই কোনো দুর্ঘটনা অঘটন ঘটে যাবে। সেই জন্য দীপ আর মাহি দুজনেই ভয় পেয়েছিল। তারা চাইছিল এই দোষটাকে কাটিয়ে তারপরে বিয়ে করতে। পুরোহিত বলেছিল দোষটা কাটানোর জন্য একটা যজ্ঞ করতে হবে। যজ্ঞর সময় দরকার একটা বিষাক্ত সাপের উপস্থিতি। সেই জন্য দীপ আর মাহি দুজনে একটা বেদের সাথে যোগাযোগ করতে চাইছিল। রমেশ নাথের সাথে তাদের যোগাযোগ হয়। তারা রমেশ নাথের কাছে একটা বিষাক্ত সাপ চেয়েছিল। সেই সাপ নিয়ে রমেশ নাথ তাদের বাড়িতে এসেছিল, যজ্ঞ হয়েছিল। যজ্ঞর সময় রমেশ নাথের সাপটা সেই যজ্ঞে উপস্থিত ছিল।
তাকে বন্ধ করা ছিল একটা জায়গাতে। যাই হোক, যজ্ঞটা হয়ে গেছিল, দোষ কাটানো হয়ে গেছিল, তারা এবার পরস্পর বিয়ে করবে এমনটাই ঠিক হয়েছিল। এদিকে মাহির যে আগের প্রেমিক, সে কিন্তু এখনো জানে না যে মাহির জীবনে অন্য কেউ একজন এসেছে। সে গত 5 বছর ধরে মাহির প্রেমিক, তবে সে মাহিকে বিয়ে করবে না, শুধুই মাহির সাথে সম্পর্ক রাখবে। আর মাহি যাতে অন্য কারোর সাথে বিয়ে না করে সেই চেষ্টাও সে করে। মাহি বর্তমানে বুঝেছে যে অঙ্কিত তাকে বিয়ে করবে না, সেই জন্য মাহি তার প্রতি আর ইন্টারেস্টেড নয়, তাকে ইগনোর করে, তাকে অ্যাভয়েড করে নিজের সংসার দীপের সাথে শুরু করতে চাইছে। অঙ্কিত কিন্তু নাছোড়বান্দা, সে কোনোভাবেই মাহিকে ছাড়তে রাজি নয়। অঙ্কিত এতটাই ক্ষমতাবান, এতটাই ধনী যে তারা দুজনে ভয় পাচ্ছে অঙ্কিতকে। যদি তারা বিয়ে করে আর অঙ্কিত যদি রেগে গিয়ে তাদের সাথে খারাপ কিছু করে, সেই ভয়ে তারা বিয়েটাও করতে পারছে না। রমেশ নাথ পুলিশ টিমকে এটাও বলে অঙ্কিত চৌহান সময়ে সময়ে নাকি মাহিকে ব্ল্যাকমেল করে। মাহির কিছু পার্সোনাল ফটো ভিডিও অঙ্কিত নিজের কাছে রেখে দিয়েছে, সেই জন্য মাহি আর দীপ দুজনেই ভয় পাচ্ছে অঙ্কিতকে। তারা অঙ্কিতকে শেষ করতে চাইছিল, সেই জন্য তাদের দরকার ছিল আবারও একটা বিষাক্ত সাপ। পরবর্তীকালে রমেশ নাথ আর পুলিশ টিম সবাই বুঝতে পারে যে তাকে যে গল্পটা শোনানো হয়েছিল যে অঙ্কিত মাহির কিছু পার্সোনাল ফটো ভিডিও ইত্যাদি নিজের কাছে সেভ করে রেখেছে, সে সময়ে সময়ে মাহিকে ডিস্টার্ব করে, ব্ল্যাকমেল করে, এগুলো সমস্ত মিথ্যা কথা। রমেশ নাথ যাতে তাদের কাজে সহযোগিতা করে, সাপটা আনার ব্যবস্থা করে, সেই জন্য মাহি আর মাহির বয়ফ্রেন্ড দুজনে মিলে মিথ্যা গল্প সাজিয়ে তাকে শুনিয়েছিল। প্রথমবার যখন তারা যজ্ঞর জন্য বিষাক্ত সাপ আনতে বলেছিল, তখন তারা বেশ মোটা অঙ্কের টাকা রমেশ নাথকে দিয়েছিল। এই পর্যন্ত রমেশ নাথ যে কাজগুলোই করেছে একটু আধটু উপার্জন করেই নিজের সংসারটা চালাতো। ওই ঘটনার পর থেকে রমেশ নাথ খুব সম্মান করতে শুরু করে মাহিকে আর দীপকে। দীপ আর মাহি দরকার পড়লেই রমেশ নাথকে ডাকতো, আর রমেশ নাথ খুব খুশি হয়ে তাদের কাজ করে দিত, বিনিময়ে তারা রমেশকে টাকা দিত। 1 মাস ধরে তাদের মধ্যে একটা খুব ভালো সম্পর্ক তৈরি হয়েছিল। 8 জুলাই 2023-এ জন্মদিন ছিল মাহির। জন্মদিনে রমেশ নাথকে বলা হয়েছিল যে তুমি ইনভাইটেড, আমাদের সাথে এসে পার্টি করবে, তুমি সঙ্গে করে একটা বিষাক্ত সাপ নিয়ে আসবে, কারণ ওই পার্টিটাতে মাহির যে পূর্ব প্রেমিক অঙ্কিত সেও আসবে। অঙ্কিত যখন নেশাগ্রস্ত হয়ে যাবে তখন তাকে ওই বিষাক্ত সাপটা দিয়ে ছোবল মারাতে হবে, তারপরে অঙ্কিত মারা যাবে। তাহলেই মাহি আর দীপ তারা দুজন নিশ্চিন্ত হতে পারবে, নিশ্চিন্ত হয়ে বিয়ে করতে পারবে। রমেশ নাথ যেহেতু মাহিকে আর দীপকে খুব ভালোবাসত, তো সে রাজি হয়ে গেছিল। 8 জুলাই যেদিন জন্মদিন ছিল মাহির, মাহি নিজে কল করেছিল অঙ্কিতকে। অঙ্কিতও খুব খুশি হয়েছিল। অঙ্কিতকে আজকাল তার প্রেমিকা কথাই বলতে চায় না, কারণ সে বলে যে বিয়ে করতে হবে। অঙ্কিত বিয়ে করবে না, কিন্তু রিলেশনশিপে থাকবে। সেই দিন নিজে থেকে মাহি অঙ্কিতকে কল করে বলে যে বিকেল বেলায় আমার জন্মদিনের পার্টি করব আমরা বাড়িতে, তুমিও চাইলে আসতে পারো। আমার বাড়িতে আমার কাজনরা এসছে। 8 জুলাই বিকেল বেলায় প্রচুর গিফট নিয়ে সেখানে গিয়ে পৌঁছায় অঙ্কিত চৌহান। সেখানে অলরেডি রমেশ নাথ বিষাক্ত সাপ নিয়ে হাজির হয়েছে। মাহির সাথে মাহির বয়ফ্রেন্ড দীপ কান্ডা সেও রয়েছে। দীপ কান্ডার সাথে পরিচয় করিয়ে দেওয়া হয়।
অঙ্কিতের, দীপকাণ্ডা আর রমেশ দুজনকে বলা হয়, তারা দুজন হচ্ছে মাহির খুড়তুতো ভাই। সবাই মিলে একসাথে প্রচুর পার্টি করে, সবাই ড্রিঙ্ক করে, সবাই কম ড্রিঙ্ক করে, কিন্তু অঙ্কিতকে বেশি করে ড্রিঙ্ক করানো হয়। তারা সেই দিনই ভেবেছিল যে অঙ্কিতকে সাপ দিয়ে ছোবল মারানো হবে, কিন্তু অঙ্কিত আগেই বলেছি রাত্রিবেলায় কোথাও থাকে না। সে যেই রাত 9টা বেজে যায় সে কিন্তু আর থাকতে চায়নি। সে বলেছিল অনেকক্ষণ থাকা হলো, এবার আমি বাড়ি যাব, আমার বিশেষ কাজ রয়েছে। সেই জন্য সব ব্যবস্থা করে ফেলা সত্ত্বেও, অনেক চেষ্টার পরেও তারা অঙ্কিতকে সেদিন সাপের ছোবল দেওয়াতে পারেনি। অঙ্কিত যেমন গাড়ি নিয়ে গেছিল, গাড়ি নিয়ে আবার নিজের বাড়ি চলে যায়। দীপ আর মাহি দুজনেই খুব হতাশ হয়ে যায়। তারা রমেশের সাথে গল্প করে বলে, রমেশ বলে নো প্রবলেম, আমি আবার চলে আসবো সাপ নিয়ে। 14 জুলাই তাকে আবার ডাকা হয় বাড়িতে। অঙ্কিত আবার চলে আসে। সেদিন কিন্তু অঙ্কিত নিজের কাজ সেরে দুপুরের পরেই চলে এসেছিল। তাকে আবারও প্রচুর ড্রিঙ্ক করানো হয়। এবার ড্রিঙ্ক করতে করতে সে নিজের জ্ঞান হারিয়ে ফেলে। সে শুয়ে পড়ে। রমেশকে বলা হয় তুমি তোমার সাপ নিয়ে এসো। রমেশ বেদে নিজের সাপ নিয়েই এসেছিল সেদিনও। সে আসে, এসে প্রথমে অঙ্কিতের একটা পায়ে ছোবল মারানো হয়। তারপরে মাহি বলে যদি একটা ছোবলে কাজ না হয় তাহলে আরও একটা পায়ে ছোবল মারানো হয়। তখন তারা কনফার্ম হয়ে যায় যে মারা গেছে। তার গাড়িতেই তাকে বসানো হয়, তবে পেছন সিটে। পেছন সিটে তাদের সঙ্গে বসেছিল মাহির দুজন কাজের লোক, একজন মেয়ে আরও একজন ছেলে। সব সময় মাহির বাড়িতে তারা থাকতো, মাহির কাজ করত। গাড়ির ড্রাইভার সিটে বসে মাহির প্রেমিক দীপকাণ্ডা। মাহি বসে ড্রাইভার সিটের পাশের সিটে। তারা কিন্তু প্ল্যানিং করেছিল যে পাহাড়ের উপর থেকে নিচে কোথাও ফেলে দিতে হবে। কিন্তু জুলাই মাস, প্রায় সারা রাত রাস্তায় ট্যুরিস্টের চলাচল চলছিল। পাহাড়ের কাছাকাছি গিয়েও তারা বডিটা নিচে ফেলে আসতে পারেনি। রাত কেটে যাচ্ছে, এমন সময় তারা সবাই মিলে প্ল্যানিং করে নৈনিতালের একটা 3 পানি গোলাপাস রোড, রাত্রেবেলায় খুব নির্জন থাকে, সেখানে গিয়ে গাড়িটাকে দাঁড় করিয়ে 4 জন নেমে পড়ে। এসিটাকে অন অবস্থায় রেখে দেওয়া হয়। মাহি ছিল এই ঘটনাটার মাস্টার মাইন্ড। প্রথমবার যখন সাপ নিয়ে যজ্ঞর সময় ডাকা হয়েছিল রমেশ নাথকে, তখনই সে ভেবে ফেলেছিল যে সাপের ছোবল মারিয়ে যদি অঙ্কিতকে শেষ করে ফেলা হয় তাহলে কিন্তু তারা ধরা পড়বে না। তারা সেটাই করেছিল। সেই গাড়ি থেকে বেরোবার পর মাহি তাদের সবাইকে বলে, কেউ আজ থেকে আমরা পরস্পরকে চিনি না, যে যার বাড়িতে থাকবো, যে যার গ্রামে থাকবো, যেখানে খুশি থাকবো, তবে নৈনিতাল শহরে থাকবো না। আরও একটা ব্যাপার মাহি বিশেষভাবে বলে দেয় যে কেউ এখন ফোনের সুইচ অন করবে না। বেশ কিছু মাস পরে যখন সব ব্যাপারটা ঠান্ডা হয়ে যাবে তখন আমরা ফোন অন করব। আজ থেকে কেউ কারো সাথে ফোনে কথাও বলবে না। সবাই চলে যায়। মাহির সাথে মাহির বাড়ির যে 2 জন কাজের লোক ছিল তারা নেপাল চলে গেছিল। নেপাল ছিল তাদের গ্রামের বাড়ি। এদিকে রমেশ নাথ, সে ছিল ইউপির বাসিন্দা। ইউপির একটা গ্রামে তার বাড়ি ছিল, সে সেখানে চলে যায়। মাহি আর মাহির বয়ফ্রেন্ড তারা দুজন অল ইন্ডিয়া ট্যুরে বেরিয়ে পড়ে। রমেশ নাথ একজন গরিব বেদে আগেই বলেছে। রমেশ নাথের টাকা পয়সা শেষ হয়ে গেছিল। 15 দিনের মাথায় তার মনে হয়েছিল যে 15 দিন কেটে গেছে, মানে অনেক সময় কেটে গেছে। এবার তার আবার নিজের পুরনো কাজে যোগ দেওয়া উচিত। তবে এখন ফোনের সুইচ অন করবে না। তার কাছে ডাবল ফোনও ছিল না। অন্য লোকজনেদের কাছে, সবার কাছেই অন্য কোনো না কোনো ব্যবস্থা ছিল। তারা নিজেদের ফোন নিয়ে ব্যবহার করছিল হয়তো, কিন্তু
রমেশ নাথের কাছে অন্য কোনো নাম্বার, অন্য কোনো ফোন ছিল না। তো সে কিছুক্ষণের জন্য একবার ফোনটাকে সুইচ অন করেছিল। উত্তরাখণ্ডে ফিরে আসার পর যেই সে সুইচ অন করে, পুলিশ টিমের কাছে নোটিফিকেশন যায় রমেশ নাথ অ্যারেস্ট হয়ে গেছিল। রমেশ নাথ সমস্ত ব্যাপারটা বলে ফেলার পর পুলিশ টিম বাকি 4 জনকেও অ্যারেস্ট করেছিল। বাকি 4 জনকে কিন্তু নেপাল থেকে অ্যারেস্ট করা হয়েছিল। এবার সবার জিজ্ঞাসাবাদ হয়, বিচার চলে, শুনানি হয়। লোয়ার কোর্টে 2 জনকে, মাহি আর তার বয়ফ্রেন্ডকে আজীবন কারাদণ্ড দেওয়া হয়েছে। রমেশ নাথের 10 বছরের জেল হয়েছে। যে 2 জন কাজের লোক তারা কিন্তু আপাতত জামিনে মুক্ত রয়েছে। এই শাস্তিটা লোয়ার কোর্ট থেকে দেওয়া হয়েছে। এখনো হাইকোর্ট বাকি আছে, এখনো সুপ্রিম কোর্ট বাকি আছে। পরবর্তীতে বোঝা যাবে যে এই ধরনের মারাত্মক অপরাধীরা কি শাস্তি পেল। ঘটনাটা শোনার পরে যদি কোনো বক্তব্য থাকে কমেন্ট করে অবশ্যই জানাবেন। খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও চলে আসবো নতুন কোনো এক সত্য ঘটনা নিয়ে।